নমস্কার। আমার সাথে আজকে যে বসে আছে সে সাধারণ কোনো মেয়ে নয়। তার সফলতার কাহিনী আপনারা যখন শুনবেন আপনারা গর্ববোধ করবেন। আমার সাথে বসে আছে শ্রীভূমি জেলার সুকন্যা রাজশ্রী রায়। সে মাউন্ট রেনক জয় করে এসেছে এবং আমাদের জেলা তথা রাজ্যের নাম উজ্জ্বল করেছে। আজকে রাজশ্রীর কাছ থেকে তার রেনক অভিযানের গল্প আমরা শুনতে এসেছি। তো আসুন আমরা ভিডিওটি আরম্ভ করি এবং তার সফলতার গল্প শুনি। রাজশ্রী, কেমন আছো তুমি? ভালো। তোমাকে প্রথমে আমি অনেক অনেক অভিনন্দন জানাই তোমার এই সফলতার জন্য। আমরা আজকে এসেছি তোমার কাছে তোমার এই মাউন্ট রেনক জয়ের গল্প শুনতে। মাউন্ট রেনক তুমি জয় করেছো, তো তোমার অনুভূতি কিরকম? মানে প্রথমত আজকে যে আমার এই জার্নিটা এত মানুষের যে ভালোবাসা আশীর্বাদ অর্জন করবে এটা আমি স্বপ্নেও ভাবিনি। আজকে আমার মানে গল্পের মতো লাগছে যে সবাইকে বলতে হচ্ছে, এটাও মানে অনেক ভালো লাগছে। তো সবার সাথে আমি আমার এই জার্নিটা শেয়ার করতে পারছি, ভালোই লাগছে। তো আজকে আমার মানে সবাই আমার জানার কারণই এনসিসি। যদি আমি এনসিসি তে জয়েন না করতাম তো আজকে আমি নিজেও জানতে পারতাম না যে এরকম কিছু বলে হয়, বা সবাই আমাকেও জানতে পারতো না। মাউন্ট রেনক সম্পর্কে আমরা জানতে চাইবো, যারা এ ব্যাপারে আমরা একটু কম জানি। তো মাউন্ট রেনকের পরিচয় তুমি কিভাবে করাবে? উম মাউন্ট রেনকটা মানে এটা তো এক্সপিডিশন ছিল। তো এটা এক্সপিডিশনের আগে আমি দুটো কোর্স করি, যেটা বেসিক মাউন্টেনিং কোর্স এবং অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স অরুণাচল প্রদেশে হয়েছিল। তো বেসিকটা ছিল 28 দিনের। তারপর আলফা গ্রেড আসলো, তারপর আমি অ্যাডভান্সটা করলাম। তো অ্যাডভান্সটা ছিল 32 দিনের। যখন আমি বেসিকটা করি তখন তো জানতাম না যে এরকম এক্সপিডিশন কিছু বলে হয়। তারপর যখন এক্সপিডিশন করলাম, অ্যাডভান্সটা করলাম, তখন মানে জানতে পারলাম যে এক্সপিডিশন কিছু বলে হয়। তখন থেকে মানে আমার একটা স্বপ্নই হয়ে গিয়েছিল যে আমিও একটা পিক করবই। এক্সপিডিশন যদি এনসিসি থেকে পাই তাহলে তো করবই, আর যদিও নাও পাই নিজের টাকা দিয়েও একটা এক্সপিডিশন করবই। তারপর তো এনসিসি থেকেও ভ্যাকেন্সি চলে আসলো, তারপর এরকম করেই করে নিলাম। আচ্ছা, মাউন্ট রেনকটা কোন জায়গায় আছে আর সমুদ্র পৃষ্ঠ থেকে তার উচ্চতা কতটুকু? তো মানে এটা প্রথমে একটা ইনস্টিটিউটের ছিল, যেটা এইচএমআই তে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিং এ পড়ে। তো দার্জিলিং এ আমাদের 5-6 দিন ট্রেনিং করিয়েছে। তারপর আমাদের সিকিমে নিয়ে যায়। তো সিকিম থেকে আমরা পিকটাই সিকিমেই পড়ে, যেটা 5030 মিটার এবং ফুটে 16,500 ফুট। আচ্ছা, তো তুমি এই যে এক্সপিডিশনে গেলে এবং তুমি মাউন্ট রেনক জয় করে এসেছো, তোমার এই যাত্রার পিছনে অনুপ্রেরণা কি ছিল? কোথা থেকে আগ্রহ তুমি পেলে এগুলো করার? ফার্স্ট তো এনসিসি, তারপর আমার ফ্যামিলি। যদি মানে আমি দুনো দিক থেকে সাপোর্ট না পেতাম তো আজকে সম্ভব হতো না। এনসিসি থেকে তো এনসিসি স্যাররাও মানে অনেক সাপোর্ট করেছে, স্যার ম্যামরা ছিল, তারপর আমার ফ্যামিলি। মানে এরকম হয় না যে ফ্যামিলি থেকে কিছু এখান থেকে এখানে যেতে এরকম এরকম হয়, তো আমার ঘরে এরকম না ছোট থেকেই। তো যখন আমি বললাম যে বনসাইন তো দিতে হবেই এরকম একটা, তো সবাই না করবে, এটা তো স্বাভাবিক, না করবে। তারপরও মানে যেতে যে দিয়েছে। আমার বোন এরকম, আমি বোনকে বলছি যে কিভাবে বলবো, বোন সাইন তো না করবেই। তো আমার বোন এরকম বলছে যে তুই আগে যা, আমি আছি, বাকি ঘরে আমি মানিয়ে নেব। তো ঘরেও সবাই মানে আজকে যদি ঘর থেকে সাপোর্ট না পেতাম তো সম্ভব হতো না। তো দুনো দিকটাই আমার জন্য ফার্স্ট প্রায়োরিটি। মানে আমি এনসিসিও বলবো না আর ফ্যামিলিও বলবো না, আমার জন্য দুটোটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা আচ্ছা, তো তুমি এই যে শ্রীভূমি থেকে রেনক জয় করেছো, তো পুরো গল্প ডিটেলসে যদি বলো, কবে শুরু করলে, কিভাবে ওইখানে পৌঁছালে, তারপর বেস থেকে তুমি যে যাত্রা শুরু করেছো, পুরো গল্প একটু বিস্তারিত ভাবে আমি শুনতে চাইবো। তো প্রথমে আমি এনসিসি তে ক্লাসে যাই। তো ক্লাসে যাওয়ার পর একজন স্যার এসে বলছেন যে মাউন্টেনিয়ারিং ক্যাম্প এসেছে, কে কে করবে। তো আমিও হাত উঠিয়েছি। তারপর আরেকজন স্যার, যে স্যারটা ক্লাস করাচ্ছিলেন, তো স্যার বললো যে তুমি পারবে না, এখানে তো মাউন্টেনে একটু তাগড়া ক্রেডিট লাগবে। তো তারপরও আমার মাথায় মাউন্টেনটা আসেনি, শুধু ক্যাম্প। যে লাইফের আমি ফার্স্ট ক্যাম্প করব। তো আমি স্যারকে বলছি, স্যার একবার তো আমি সিলেকশনে যেতেই পারি, একবার ট্রাই করব। তো সিলেকশনে গেলাম, এখানে সিলেকশন হলো। তো সবকিছুতে আমার ফার্স্ট পজিশন আসলো। তারপর নাম এসে গেল আমার। তো আমি তখন আমার মাথায় মাউন্টেন কি এটা আসেনি। তো আমি বহুত এক্সাইটেড যে ফার্স্ট ক্যাম্প, আমার লাইফের ফার্স্ট ক্যাম্প করব। তো দুটোই ভ্যাকেন্সি ছিল, একটা ছেলে ছিল আর একটা মেয়ের। তো দুটোটাই আমরা করিমগঞ্জ কলেজ থেকে উম, যাই। তো ম্যাম নিয়ে যাচ্ছে আমাদের। যাওয়ার সময় ম্যাম একটি কথা বললো যে
রাজশ্রী তুমি কিন্তু ফার্স্ট মেয়েদের মধ্যে তুমি ফার্স্টে যাচ্ছ, তো তুমি যদি ভালো করে করো নেক্সট ভ্যাকেন্সি আরো আসবে না তো আসবে না। তো এটা আমার মাথায় সেট হয়ে গিয়েছিল যে কোর্সটা কমপ্লিট করতেই হবে। যাওয়ার পর আমাদের ওয়েলকাম করেছে 20 পুশ আপ দিয়ে। চলো ঠিক আছে, তারপরের দিন থেকে স্টার্ট হলো। তো যখন স্টার্ট হলো আমাদের স্টার্ট করেছে 5 কেজি ব্যাগ নিয়ে 10 কিলোমিটার। তখন মানে এরকম আমি তো এখান থেকে আমার কলেজ 3-4 কিলোমিটার হবে, আমি হেঁটে যাই না, গাড়ি করে যাই। আর ওখানে যাওয়ার পর 10 কিলোমিটার, তো এরকম তো আসলাম এটা করে। তারপর আমি এসে বলছি যে এনসিসি ক্যাম্প এরকম হয়নি, মানে জানতাম না যে এরকম মাউন্টেন, যেটা আমাদের এনসিসি তো সবাই ক্যাম্প বলে কিন্তু এটা কোর্সের আন্ডারে পড়ো। তো ঠিক আছে, আজকে প্রথম দিন গেল অনেক কষ্ট করে। এরকম একটা প্রবলেম আছে যেটা আমি সবার সাথে শেয়ারও করতে পারবো না, এরকমও প্রবলেম হয়েছে। তারপরে তো এরকম আর্টিফিশিয়াল ওয়াল ক্লাইম্বিং হলো, রক ক্লাইম্বিং, রিভার ক্রসিং, এরকম করতে করতে প্রথমে তো 5 কেজি নিয়ে 10 কিলোমিটার অনেক টাফ লেগেছে। লাস্টে তো 20 কিলোমিটার 22 কেজি ব্যাগ নিয়েও ট্রেকিং করেছি। আচ্ছা। এরকম করেই কমপ্লিট হলো। তো তখন বেসিকে 100 জন ছিল, 100 জনের মধ্যে 60 জন কমপ্লিট করেছে। তারপর বেসিকটা করলাম, তোমার একটাই মোটিভেশন যে কোর্সটা কমপ্লিট করতে হবে। আমার সবসময় আমি এরকম যে আমার জন্য যাতে পিছনের কারোর প্রবলেম না হয়। তো ম্যাম যে এরকম বলেছে আমি যদি কমপ্লিট না করতে পারি আর ভ্যাকেন্সি আসবে না, তো আমি এরকম কোনো কিছু মানে আমার এরকম ভালো লাগে না যে আমি কোর্সটা কমপ্লিট করবোই। তো ঘরে আমি যখনই আমার এখানে যাওয়ার পর কিছু অসুবিধা হয় আমি ঘরে কিছু বলি না, তো ওরা সবাই টেনশন করবে, তো আমি এরকম কিছু কাউকে টেনশন দিতে চাই না। তারপর কমপ্লিট করলাম। তারপর কমপ্লিট করার পর ভাবলাম যে আর অ্যাডভান্সটা করবো না, বেসিকই এত টাফ লেগেছে, তো অ্যাডভান্স তো আর একটু অ্যাডভান্সের মতোই হবে। তো ঠিক আছে আমি আর অ্যাডভান্সটা করবো না, এরকম করে আসলাম। তো কয়েক মাস পর বেসিকে আমার আলফা গ্রেড আসলো, তারপর আলফা গ্রেড আসায় তো অ্যাডভান্সের নাম আসলো। তো নাম আসার পর মানে না আসেনি মাথায় যে করবো না, এরকম লাগছে যে আমাকে ডাকছে এরকম। তো আমি অ্যাডভান্সেও চলে যাই, অ্যাডভান্সটা করলাম। অ্যাডভান্স তো আর একটু অ্যাডভান্সের মতোই হবে। তো ওইখানে যাওয়ার পর আমি জানলাম যে এক্সপিডিশন কিছু বলে হয়। তখন থেকে মানে আমার একটা স্বপ্নই হয়ে গিয়েছিল, একটা এক্সপিডিশন করবই, মানে নিজের টাকা দিয়ে হোক এনসিসি থেকে যদি হোক করবো এরকম, মানে পুরো সেট হয়ে গিয়েছিল। তো রাত্রে এখানে যাওয়ার পর আমার মানে এমনি তো মানে অক্সিজেন লেভেল কম হয়ে যেত, ঘুম আসতো না। তো রাত্রে আমার সবসময় এটাই ভাবতাম এক্সপিডিশনটা কিভাবে করব, কাদের সাথে কথা বলবো, কিভাবে করতে হয়। স্যারদের সাথে সবসময় আমি এটা বলতাম, স্যার কিভাবে করব, কিভাবে করতে হয়, এরকম এরকম। তো এখান থেকে পুরো আসা পর্যন্তই আমার মাথায় এক্সপিডিশন এক্সপিডিশন। তারপর এখানে আসার পর এনসিসি তে মানে বললাম যে এক্সপিডিশন একটা করব, তো স্যাররা বললেন ঠিক আছে তুমি প্ল্যানিং করো। তারপর আসার পর থেকেই প্ল্যানিংটা স্টার্ট করে নিই। তো স্টার্ট করার পরও মানে প্ল্যানিংটা একা হয় না, অনেক টাফ, মানে প্ল্যানিং করতেই অনেক টাফ, এক্সপিডিশন তো টাফ হবে। তারপর ঠিক আছে, তারপর প্যারাসিলিং এর জন্য আবার ভ্যাকেন্সি আসলো, আমি প্যারাসিলিং এ যাই, সিলেক্ট হলাম। সিলেক্ট হওয়ার 1 সপ্তাহ পর সিও স্যার আমাকে কল করলে বললেন যে রাজশ্রী এক্সপিডিশনে ভ্যাকেন্সি এসেছে, তুমি করবে নাকি? তো আমি বললাম হ্যাঁ স্যার অবভিয়াসলি আমি এক্সপিডিশনই করবো। তো আমি প্যারাসিলিংটা ক্যান্সেল করে দিই। তখন আমার ফাইনালি ছিল, আমি জানি যে যে এটা ক্যান্সেল করবো। ঠিক আছে, আমার তো আমার যে এরকম যে এটা তো আমি নেক্সট ডে করতে পারবো, কিন্তু এক্সপিডিশন তো তার মানে নিজের টাকা দিয়ে করা সম্ভব না। তো আমি এক্সামটা ক্যান্সেল করে এক্সপিডিশনে চলে যাই। এক্সপিডিশনে যাওয়ার পর মানে আমি মানে জানি যে মানে এখান থেকে আমি প্রথম যাচ্ছি। তো যাওয়ার আগের দিন রাত্রে আমি একটা মানে কিছু ভাবলাম একটু কিছু আলাদা করে নেই, তো আমি যে গামছাটার মধ্যে লিখেছিলাম। তারপর এখানে যাওয়ার পর এত টাফ ছিল, মানে কি বলবো, বলার মতো না, অনেক টাফ ছিল। তো আজকে মানে এরকম যে টাফ যে আমার এটা আসেই না মাথায় যে এরকম এত টাফ করে আমি এখানে এসেছি নাকি। তো সবার সাথে যে বললে, তো টাফের কথা আমি বলতেই পারি না, সবাইকে ভুলে যাই যে এত টাফ ছিল। তারপর এখানে একটা ট্রেক ছিল এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট ট্রেক। তো ওই ট্রেকে আমার ব্রিথ 67 হয়ে যায়। তো অনেক প্রবলেমের তখনই থেকে শুরু হয়ে যায়। তো আধা ঘন্টা থামিয়ে সবাই মেডিকেল টিম তো সাথে ছিল, এরকম এরকম করে ঠিক হলো। তারপরে তো পুরো পায়ে ব্লিস্টার ছিল, ব্যান্ডেজ করে তারপর দুটো মোজো লাগিয়ে তারপর শু লাগা চলতে হতো। তো এরকম যে তোমার কাছে অপশনও নেই যে তুমি আজকে পারবো না বা কিছু এরকম কিছু বলে, তোমার যে প্রবলেমই হোক না কেন, মানে তোমার জন্য কেউ থামবেও না, তোমাকে বলবেও না যে থামো। এরকম করে চললাম। তারপর তো যত উপরে উপরে রোজে আমাদের
18 কিলোমিটার, 17 কিলোমিটার, 16 কিলোমিটার এরকম করে ট্রেকিং হতো। তারপর তো রাত্রে স্টে করতাম অ্যাক্রোমেটাইজের জন্য, আর স্টে তো করতেই হবে, নেক্সট পরের দিনের জন্য চলতে হবে না। তো আমাদের সাথে মেডিকেল টিমও ছিল, তারপর মানে স্যাররাও ছিল গাইডের জন্য। তারপর তো গেলাম উপরে। উপরে যত উপরে উঠলাম, আমার একদিন এরকম হয়েছিল যে নাক থেকে ব্লিডিং, পুরো 2 দিন কন্টিনিউ আমার ব্লিডিং হয়েছে। তো প্রথমে একদিন তো ঠিকই ছিল, তারপর আমি ভাবলাম যে নেক্সট দিন আমি বলবো। তো এরকম না, মানে উপরে যাওয়ার পর যদি তোমার বমি বা এরকম কিছু হয়, মানে তুমি ডাউন হতেই হবে তোমাকে। তো কিছু কিছু লুকোতে হয়, না তো তো কমপ্লিট করতে পারবে না। তো আমি বলিনি ব্লিডিং এর কথা। তারপর 2 নম্বর দিন আমি বললাম যে বেশি যদি অসুবিধা হয়ে যায়, তারপর তো বললাম ঠিক আছে, ঠিক। তারপর এরকম চোখ পুরো পুরো মানে জল, কন্টিনিউ জল এসে চোখ পুরো ফুলে গিয়েছিল। তো এটা তো তোমাকে দেখাতে হবে, দেখছে ওরা তো। তারপর এখান থেকে আমার শুধু আমার যে এরকম না, 35 জন ছিল, তারপর 12 জনে কমপ্লিট করেছে। তো সবারই এরকম কিছু না কিছু প্রবলেম হয়, মানে এরকম হয়, মাউন্টেনে যাওয়ার পর এরকম হয়। তো ফিজিক্যাল স্ট্রং তো ঠিক আছে, কিন্তু মাউন্টেনে মেইন তোমার মেন্টাল স্ট্রং। মেন্টালটা যদি স্ট্রং না হয় তাহলে হবেই না। তো এরকম যে এখানে যাওয়ার পর আমি ফটো উঠিনি, তো এখন এসে আসার পর সবাই বলছে যে ফটো আপলোড করো, ভিডিও করো। এরকম আমার কিছু ছিল না, আমার শুধু একটাই যে মোটিভেশন ছিল যে গামছাটা নিয়ে একটাই ফটো উঠবো, বাস চলে আসবো। তারপর মানে এইরকম একটা সিচুয়েশন ছিল যে আমার আর আমি পারছি না, আমার আর হচ্ছেই না আমার জন্য। গড়েও কল করে মানে বলতে পারছি না যে আমি আর পারছি না, বা ইউনিটেও কল করে পারছি না, বলতে পারছি না। তো আমি আমার একটা বন্ধুকে কল করলাম, তো ওকে বলছি যে আমি আর পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না, মানে এত অসুবিধা হচ্ছে আমার। তো ও ঠিক আছে তুই চলে আয়, আমি তোকে নিতে আসবো, এরকম বলছে। তারপরও আমার মাথায় নাও আসছে না, আর যে আমি যাব এটাও আমার হচ্ছে না। তো ও বললো যে ঠিক আছে তুই আজকে রাত্রিটা দেখে নে, যদি বেশি হয় তাহলে ডাউন হয়ে যাবে। রাত্রে আমার মাথায় নাও তো আসছে না, আমি কি বলবো কি করবো আমি নিজেও কিছু বুঝতে পারছি না। তারপর এরকম ঠিক করলাম যে যা হয় দেখা যাবে, কমপ্লিট করে উপরে যাই, তারপর দেখবো কি করি। তো সকালে ওকে কল করে বলছি ঠিক আছে আমি যাবো, ঠিক আছে আমি। তারপর ও বলছে ঠিক আছে তো পারবে তো তুই দেখ, পরে অসুবিধা হলে ডাউন করতে প্রবলেম, ওদেরও প্রবলেম হবে, তোরও অসুবিধা হবে। তো না, বললাম আমি ঠিক আছে আমি পারবো। তারপর থেকে অফলাইন, 10 দিন পুরো অফলাইন ছিলাম। তারপর এখানে গেলাম, যাওয়ার পর তো মানে আমার টিমও ছিল, তো ওদেরও প্রবলেম তো মানে এরকম যে একজন আরেকজনের শেয়ার করার মতো নয়, আর কাকে শেয়ার করবো এরকমও কেউ নেই। তো সব অন্য অন্য স্টেট থেকে এসেছে। তারপর তো এরকম করে গেলাম। যেদিন সাবমিট করতে যাই, আধা ঘন্টার রাস্তা বাকি আমার। তো আমার শরীরটা পুরো মানে খারাপ, আর যাওয়ার মতো না এরকম। তো স্যার বলছে যে তুমি এখানেই থামো, আমরা শেরপা ডাকছি, তোমাকে ডাউন করানো হবে। আমি কি মানে আমি এমন একটা সিচুয়েশন, আমি নিজেই বুঝতে পারছি না আমি স্যারকে কি বলবো, বা স্যার আমাকে কি বলবে। তো স্যারে তো আমাকে বলতে পারছে না যে তুমি উপরে যাও, যদি আমি উপরে যাই তো রিস্ক, ওদের রিস্ক হবে। আর ডাউন যে এত জায়গা আসার পর কে বলবে তুমি ডাউন হয়ে যাও। তারপর আমি স্যারকে বলছি স্যার আমি যাব। তারপর স্যার বললে দেখো পারবে তো তুমি? হ্যাঁ স্যার আমি পারবো, যাবো আমি। তো আধা ঘন্টা এখানে রেস্ট নেই। তারপর আমার যারা টিম ছিল তো ওরাই বলছে যে তুই যদি সাবমিট না করিস আমরাও করবো না। তো এটাই অনেক মানে আমি, অনুপ্রেরণা জুগিয়েছে, হ্যাঁ। অনুপ্রেরণা। তারপর এরকম আমাকে চলিয়ে নি যে তুই 5 পা দে, তারপর একটু থাম। তো ওরা ওরা বলছে 1 2 3 4 5 থাম, এরকম এরকম করে আধা ঘন্টাটা কমপ্লিট করি। ওইখানে যাওয়ার পর মানে এই অনুভূতিটা কি বলবো, পুরো যে এত কষ্ট করে যে এসেছি আমার মাথায় নেই। সবার একটা আলাদা জোশ হয়ে গেছে, এত চিৎকার দিচ্ছে সবাই। তো এটাই মানে এত কষ্টর যে ফল এখানেই মানে শেষ হয়ে গিয়েছিল, সব ভুলে গেছি যে এত কষ্ট করে যে এখানে এসেছি। তো ওটাই অনেক ভালো লেগেছে। তো আমি ফটো ওঠার সময়ও পাইনি যে এক্সট্রা ফটো উঠবো, ভিডিও করবো, শুধু একটাই ছিল গামছাটা নিয়ে ফটো উঠবো, বাস ডাউন হয়ে যাবো। আর ওই যে আমি ডাউন হওয়া মানে মাথায় যখন ছিল, তখন আমি ভাবলাম যে গামছাটা কেন আনলাম যদি ফটোই উঠতে না পারি। ওটার জন্যই মানে আমি কমপ্লিট করেছি। তো সবার জন্যই, সবার আশীর্বাদের জন্যই আজকে এরকম সবাই কমপ্লিট করতে পারলাম। তোমার টোটাল অভিযানে কতদিন লেগেছে? এটা তো আমার 21 দিনের ছিল, কিন্তু আচ্ছা। এক্সপিডিশনের আগে যে দুটো করেছি, বেসিকটা ছিল তো 28 দিনের, তারপর অ্যাডভান্সটা ছিল 32 দিনের। আর কবে সাবমিট করলে তুমি? পৌঁছলে কবে শৃঙ্গে গিয়ে? 5 তারিখ থেকে 4 তারিখ থেকে স্টার্ট হয়। আচ্ছা ওইটা 18 তারিখ এরকম কিছু হবে, ভুলে গেছি এখন। আচ্ছা আচ্ছা। তো তোমার কথায় উঠে আসলো অনেকটা পরিস্থিতি বা আবহাওয়া তোমার ফেভারে ছিল না,
তুমি অনেকটা কষ্ট করে হ্যাঁ। সবগুলো মোকাবিলা করে তুমি উঠেছো। তো এমন কোনো ঘটনা আছে, যদি তুমি উল্লেখ করেছো, আর একটু জানতে চাইবো কিভাবে এই পরিস্থিতি তুমি সামাল দিয়ে এই মাউন্ট এরেনক তুমি জয় করলে। প্রথমত মানে আমি যাওয়ার আগে স্যাররা মানে যাওয়ার আগেই স্যাররা মানে খুশি যে আমি যাচ্ছি এরকম। তো ফার্স্ট আমাদের ইউনিটের ফার্স্ট ভ্যাকেন্সি সবাই খুশি যে যাচ্ছি। তারপর স্যাররা এরকম বলছে ও তো কমপ্লিট করবেই। তারপর আমি কিভাবে না বলবো। তারপর ঘরে যে মানে সবাই এরকম এত যে বলছি, আমি ঘরে সবসময় মার সাথে কথা বলতাম, মা আমি একটা এক্সপিডিশন করবো এরকম এরকম। মা তো না বলতো, তারপরও মানে মন থেকে না বলতো না, শুধু মা ভয়ে যে এটা না বলতো। তারপর ওই স্যাররা মানে তারপর মেমও বলতো যে পারবেই তুমি এরকম। এটা আমার মানে, তো ওরা যখন বলছে আমি পারবো, আমি কেন পারবো না, পারবোই। যাওয়ার সময় আমার সিও স্যার এরকম বলছে যে তুমি যাচ্ছ তো ঠিক আছে, কিন্তু আমাদের জন্য তুমি ইম্পর্টেন্ট, আমাদের কোর্সটা না। যদি একটু অসুবিধা হয় ডাউন হয়ে যাবে। সে আমার ঘর থেকেও এরকম ঠিক আছে যাও, কিন্তু অসুবিধা হলে ডাউন হয়ে যাবে। কিন্তু আমার মানে এত যে সবার এত ভালোবাসা আমি না, আমার মাথায় না আসেনি। তাই আমি কমপ্লিট করে নিলাম। এই যাত্রায় সবচাইতে তোমার স্মরণীয় ঘটনা কোনটি ছিল, যা মনে রাখার মতো, চিরদিন তুমি মনে রাখবে? মনে রাখার মতো তো পুরোটাই মানে এরকম একটা তার ওই যে আমি বললাম যে এমন একটা সময় ছিল যেটা আমি ঘরে কল করে করতে পারছি না। তো এটা আমি যারা যারা আসে সবাইকে এই কথাটাই বলি যে মানে ঘরের পরেও মানে ঘরে কথা বলতে পারছি না, কিন্তু মানে একটু তুমি যদি কাউকে শেয়ার না করো তাহলে আমি চলতেও পারছি না, এখানে থাকতেও পারছি না, ঘরেও কথা বলতে পারছি না। তো এটা আমার জন্য মানে আমার বন্ধুর কথা যে আমি বলছি পুরো জীবন আমার মনে থাকবে, যে ওর জন্যই মানে। তো ও আর আমি একসাথে করেছি বেসিক আর অ্যাডভান্স। তো বেসিকে যখন ওর একটাই মোটিভেশন, আমরা কিন্তু করবই, কমপ্লিট আমরা করবই। সবাই চলে যাচ্ছে তো দেখে মানে 30 জন পুরো নিজে থেকেই নেমে গেছে। তো ও সবসময় আমাকে বলতো যে আমরা পারবো, আমরা করব এরকম এরকম। তো সবসময় আমাকে মোটিভেশন দেয়। তো ওই দিনটা আমার আমার জন্য অনেক স্পেশাল, কারণ ঘরে যখন আমি কথা বলতে পারিনি তারপরও আমার একটা মানে কাউকে তো আমি কথা বলতে পেরেছি কারোর সাথে, তো এটা আমার। খুব ভালো লাগলো। তুমি যখন গিয়ে চূড়ায় পৌঁছলে, মাউন্ট এরেনক যখন জয় করলে, ওই মুহূর্তের অনুভূতি কিরকম ছিল আরো একবার আমরা শুনতে চাইবো, যদিও তুমি প্রথমে বলেছো, আরো একবার আমরা শুনতে চাই। মানে ওই মুহূর্তটা মানে প্রকাশ করা আমার জন্য কঠিন, যে কি বলবো আমি। মানে প্রকাশ করেও মানে শেষ হবে না এরকম মানে এই খুশিটাই আলাদা। তো যারা যায় ওরাই জানে যে মানে এত কষ্ট যাওয়ার পর, এখানে যাওয়ার পর যে তোমার এত কষ্ট, ওটা মাথায় আসে না যে এত কষ্ট করে এসেছি নাকি। মানে এই অনুভূতিটা না মানে কাউকে প্রকাশ করতে পারবো না আমি, এরকম একটা ছিল যে আলাদাই। আমি কি আধা ঘন্টা আমি পারছি না, আমার এরকম ছিল। কিন্তু এখানে যাওয়ার পর এত যে জোশ কোথা থেকে আসে নিজেই জানি না, মানে সবার এরকম হয়ে যায়। তো অনেক মানে খুশির সময় থাকে এই সময়টা। তারপর ডান হওয়ার সময়, তারপর নিচে যখন আসি তো সবারই কমপ্লিট করতে পেরেছি, তো এটাই বেশ। সবাই বলছে যে 35 জনের মধ্যে যে 12 জন কমপ্লিট করেছে, তো স্যাররাও খুশি। তো এটা আমাদের মানে এনসিসি থেকে ফার্স্টই ছিল। এটা শুধু এনসিসি ছিল, স্পেশাল এনসিসি এক্সপিডিশন। তোমার জীবনেরও প্রথম এটা। হ্যাঁ আমার তো প্রথমে। তখন কাকে বেশি মনে পড়ছিল তোমার ওই মুহূর্তে? তোমার প্রিয়জন, বন্ধু বান্ধব, ফ্যামিলি, কার কথা বেশি মনে পড়ছিল? প্রথমে তো ঘরের কথাই মনে পড়বে অবভিয়াসলি। তো ঘরে আমি এরকম তো নেটও তো নেই এখানে। তো কিভাবে ঘরে কল করব, যে বলবো যে কমপ্লিট করে নিয়েছি, বা ইউনিটে কিভাবে বলবো কমপ্লিট হয়ে গেছে। তো এটাই ছিল। তারপর যখনই অফলাইন মানে অনলাইনে আসলাম, সবাইকে এর আগে থেকেই মেসেজ করে রেখে দিয়েছি যে কমপ্লিট করে নিয়েছি, যাতে অনলাইন হলেই সবাই একসাথে চলে যায়। তো এমনিতেও বলেছি, ঘরে বলেছি, সবাই খুশি এরকম। তো এখানে মানে কাকে বলবো কিছু বলার মতো নেই আমার, কারণ আমার জন্য ইউনিটি, আমার মানে আমার ইউনিট, আমার ফ্যামিলি দুটোটাই সেম। আজকে যদি আমি এনসিসি থেকে তো পেয়েছি ঠিক আছে, যদি আমি ঘর থেকে এরকম সাপোর্ট না পেতাম সম্ভব হতোই না এরকম। তো সবার ফ্যামিলি থেকে এরকম সাপোর্ট পাওয়া যায় না। তারপরও আমি আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পেলাম। এখন যদি আমি এনসিসি জয়েন না করতাম তাহলে এত টাকাও মানে নিজের টাকা দিয়ে যাওয়া তো সম্ভব নয়। তাহলে আমার জন্য দুটোটাই আমার ফার্স্ট প্রায়োরিটি। তোমার কথায় এনসিসির কথা বারবার উল্লেখ করেছো। হ্যাঁ। তো তাদের অবদান এই এক্সপিডিশনে আমরা একটু বিস্তারিতভাবে শুনতে চাইবো। তো মানে এনসিসি যে সবাই এরকম, মানে আমি যখন ফার্স্ট এনসিসিতে মানে আজকে পর্যন্ত আমার এরকম লাগে যে আমি নিজের থেকে কোনো ডিসিশন নিয়েছি, তো আমার মানে এনসিসিটা নিয়েছি যে বেস্ট ডিসিশন আমার লাইফের। তো মানে এরকম এরকম কথাও শুনেছি যে এনসিসি মানে কারা নাই যারা পড়তে মানে একটু দুর্বল হ্যাঁ পড়াশোনা। এরকম এরকম মানে অনেক কথা শুনেছি। তো এরকম না, মানে তুমি তো প্রথমে দেখো কি জানো কি, এরকম না দেখে না বলে এরকম বলাটাও ঠিক না। ঠিক আছে তুমি নেবে না, না না নেও,
কিন্তু এরকম বলাটাও ঠিক নয়, যেটা আমার মানে আজকে আমাকে জানতে পারছে এনসিসির জন্যই। তো মানে এরকম বলাটাও ঠিক না। অনেক শুনেছি যে ওরকম বলে। অনেক কৃতিত্ব রয়েছে তোমার জীবনে। হ্যাঁ, তো একজন নারী বা মহিলা পর্বতারোহী হিসাবে তুমি এই যাত্রা কি কি চ্যালেঞ্জ ফেস করেছো, আমাদের সমাজ থেকে হোক বা সারাউন্ডিংস থেকে হোক? ফেস বলতে তো অনেক, যেমন প্রথমে মানে সিলেকশনের থেকে স্টার্ট হয়ে যায়। যখন সিলেকশনে যাই তখনই অনেক কম্পিটিশন এখান থেকে স্টার্ট হয়ে যায়। তো অনেক মানে সবকিছুতেই কিছু না কিছু লড়াই থাকেই। তো কিছু কিছু ফালতু মাতও শুনতে হয়, ভালো মাত শুনতে হয়, এরকম মাত শুনে শুনেই তো মানে আমার মানে ঘর ছাড়া আমি কাউকে মানে আমার এরকম কিছু বলিনি, কিন্তু এমনিতে এনসিসি তে যাওয়ার পর অনেক কথাও শুনতে হয় এরকম এরকম। তারপরও মানে আজকে তো আর কেউ কিছু বলে না, কারণ করে দেখাতে পেরেছি। তো আমার সবসময় এরকমই যে কেউ কিছু বলেছে তো বলতে দাও, মানে আমি না বলে কিছু করে দেখানো পারো, আমি এটা কাজের বিশ্বাস মাধ্যমে করি। তুমি। হ্যাঁ, আমি ছোট থেকে এরকম যে কিছু বলবো না, আমি আমার কাজের মাধ্যমে বা কিছু মাধ্যমে তারপর তোমাদের দেখাবো। তো তখনই তো তোমাদের মুখটা বন্ধ হয়ে যাবে এরকম। তো আমাদের শ্রীভূমি জেলার যারা তরুণ তরুণী বা যুব সমাজ তোমাকে দেখছে, বা আমাদের আসাম রাজ্যের যারা দেখছে তোমাকে, তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি হবে? তো ওদের মানে উদ্দেশ্য বলে কিছু নেই, কারণ আজকে আমি করে দেখাতে পেরেছি, আমার সময় প্লাস আমার সুযোগ সব একসাথে হয়ে গেছে। তো আমি এটা বিশ্বাস করি যে আমার মতো সবার মধ্যে কিছু না কিছু কোয়ালিটি আছে। আজকে আমি মাউন্টেনের দিকে দিয়েছি, সবার মধ্যে কিছু না কিছু আছে। তো একটু যদি আমরা মানে এগিয়ে নিয়ে যাই তো সবাই এরকম স্কুলের নাম উজ্জ্বল করবে, ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করবে, সবাই পারবে। শুধু আমি যে পেরেছি এরকম কিছু না। তো শুধু সময় আর সুযোগের প্রয়োজন। বা আমি যখন ক্লাস 12-এ পড়তাম, আমার ম্যাম একটা কথা বলতেন যে স্বপ্ন সবসময় বড় করে দেখতে হয়। তুমি যদি এত বড় স্বপ্ন দেখো তাহলে তো এত বড় আসবে, যদি তুমি এত বড়ই দেখো তাহলে তো এত বড় মানে এসে যাবে। তো স্বপ্ন সবসময় বড় করে দেখো। স্বপ্ন প্রথমে তো নিজে স্টার্ট করো, তারপরে তো আসবে। তুমি যদি স্টার্ট করো বা ওই মানে একই লক্ষ্য থাকে তো এমনি হয়ে যাবে। শুধু সময় আর সুযোগ, সবাই পারবে, সবার মধ্যে কিছু না কিছু আছে, শুধু সময় আর সুযোগের। খুব ভালো লাগলো তোমার থেকে এই অনুপ্রেরণামূলক কথাগুলো শুনে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি রাজশ্রী? এখন তো মানে নেক্সট টার্গেট 7,000, যদি স্পন্সর পাই তো মানে নিজের টাকা দিয়ে এরকম মানে যাওয়া সম্ভব না, কারণ এই মানে কোর্সের দাম ছিল 75,000, শুধু কোর্সের দাম, যাওয়া আওয়া তো ছেড়ে। তাই মানে যদি স্পন্সর পাই তো নেক্সট 7,000 টার্গেট। তোমার উদ্দেশ্য সফল হোক। ভবিষ্যতে যদি আমাদের দেশকে প্রতিনিধিত্ব করার তুমি সুযোগ পাও, তো ওই জিনিসটাকে তুমি কিভাবে দেখবে? আমি মানে আমি যখন আমি বেসিকটা করেছি, প্রবলেম তো বেসিক থেকে স্টার্ট হয়েছে। তো আমি আমার নিজের দিকে আমি কোনোদিনও ভাবিনি। শুধু আমার এটাই যে আমার জন্য যাতে কারোর অসুবিধা না হয়, বা আমার জন্য পিছনে যাতে কিছু স্যাক্রিফাইস করতে না হয়। তো যখন আমি বেসিকে আমার মাথায় এরকম ছিল, তো আমি আশা করি যে যখন আরো কিছু হবে তো আমি এরকমই আমি আমার বেস্ট দিয়েই ট্রাই করব। ধন্যবাদ। তো মাউন্ট রেনক তুমি জয় করছো, এই জয় তুমি কাকে উৎসর্গ করতে চাইছো? সবাইকে, সবাইকে, কারণ এই যে আমি বললাম আমার ফ্যামিলিও, আমার এনসিসিও, তারপর যে আজকে এত মানুষের ভালোবাসা, এত মানুষের আশীর্বাদ পেয়েছি, এটাই মানে স্বপ্নেও ভাবিনি যে আসার পর এরকম যে আমার সবার সাথে এরকম আমার গল্পটা শেয়ার করতে হবে। তো অনেক ভালো লাগছে এখন। তুমি কথা প্রসঙ্গে বলেছো স্পন্সরের কথা, তো এ ব্যাপারে যদি আরো একটু বলো। হ্যাঁ, স্পন্সর তো মানে এখন তো আমার স্পন্সরের দরকার একটু। তো আমার ডিস্ট্রিক্ট থেকে যদি পাই তাহলে তো আমি অবভিয়াসলি আমি যাব, কারণ এনসিসি থেকে আমার এখন শেষ হয়ে যাচ্ছে, আমার লাস্ট ইয়ার। তো এনসিসি থেকে আর মনে হয় না পাবো বলে। কিন্তু আমি ডিস্ট্রিক্ট থেকে আমি বলবো যে আমাকে স্পন্সর দেওয়ার জন্য, যাতে আমি নেক্সট বা 7,000 করতে পারি। আসাম সরকারের তরফ হ্যাঁ, থেকেও যদি হ্যাঁ, স্পন্সরশিপ তুমি পাও, তোমার এতে হ্যাঁ, লাভ আমি হবে। যাবো, অবভিয়াসলি আমি যাবো। আমরা এই সাক্ষাৎকারের একেবারে লাস্ট পর্যায়ে। তো সবশেষে আমার যারা দর্শক দেখছে তোমাকে, এই সমাজের যারা ছেলেমেয়েরা দেখছে, যুব সমাজ দেখছে, বা অভিভাবক যারা দেখছে, তাদের উদ্দেশ্যে তোমার শেষ বার্তা কি হবে? তো মানে প্রথমে তো আমাদের কথা ছেড়ে দাও, প্রথমে ফ্যামিলি আসে। তো ফ্যামিলি থেকে যদি আমরা সাপোর্ট পাই, বা যদি মানে এরকম যে বাচ্চাদের কথা বুঝো, যে এরকম না যে একজনকে শুধু, আমি যেটা বলছি এটাই, আগে নিজে বাচ্চাদের কথা শুনো, তারপর ওদেরকে একটু যদি আগ্রহ দাও বা উৎসাহ করো তো সবাই যেতে পারবে। তো প্রথমে আমি ফ্যামিলির কথাই বলবো। যেমন আজকে আমাকে জানতে পেরেছে আমার ফ্যামিলির জন্য, এতটুকু আমি মানে এগিয়ে দেওয়ার জন্য। তো ফ্যামিলি থেকে যদি আমরা সাপোর্ট না পাই তো আমরা কিভাবে করে দেখাবো?
তো প্রথমে তো বাচ্চাদের কথা শুনো বা ওটা কি করতে চাইছে এটা বোঝার চেষ্টা করো, তারপরে তো ওদের কথা। তো আমরা রাজশ্রীর কাছ থেকে ওর সফলতা, ওর রোমাঞ্চকর যে যাত্রা সেটা শুনলাম। আশা করি আপনারাও সবাই অনুপ্রাণিত হয়েছেন। তো রাজশ্রীর মঙ্গল কামনা করছি, তুমি ভবিষ্যতে আরো সফলতার মুখ দেখো, আমাদের রাজ্য জেলার নাম উজ্জ্বল করো, এই কামনা রেখে আজকের এই সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।